আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যে প্রান্ত থেকে দেখছেন, সবাইকে শুভ সন্ধ্যা রূপান্তরের স্মার্ট ক্লাসরুম থেকে। আজ এই সন্ধ্যায় আপনাদের সাথে গতানুগতিক ক্লাসের সাথে একটু ভিন্নতা রেখে আপনাদের বর্তমানের যে সব থেকে সরকারি চাকরি ক্রেজ, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ, এই নিয়োগ নিয়ে কিছু আলাপ আলোচনা আড্ডা এগুলো নিয়ে কথা বলতে আসলাম। আমি আজকে শুধু বলবো না, বরঞ্চ আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটি কমেন্টে জানাবেন। শুধু যে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন শুধু তারাই নয়, লাইভ শেষ হয়ে গেলে যারা রেকর্ডেড ভিডিওটি দেখবেন তাদেরকেও বলছি, যে কোনো ধরনের প্রশ্ন মনের মধ্যে আসলে আমার এই ভিডিওর কমেন্টে লিখবেন। ইনশাআল্লাহ আজিজ, আমি নিজে কোনো মডারেটর না বা অন্য কেউ না, আমি সালাউদ্দিন নিজে আপনাদের সেই কমেন্টের রিপ্লাইগুলো দিব, যে আপনারা আসলে কোথায় কোথায় কনফিউশন ফিল করছেন বা কোথায় আপনাদের আটকে দিচ্ছে এই স্বপ্নটা পূরণ হতে, এটা লিখবেন। তো যাই হোক, কিছুক্ষণ আগে আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় নূরে মোস্তফা বাবু স্যার, যিনি বাংলায় আমার দেখা মানে বাংলাদেশের সব থেকে অনেক দিক থেকে সেরা আছে, কিন্তু এই চাকরি প্রাপ্তির দিক থেকে বা এই ক্যারিয়ার জগতে বাংলা শিক্ষকদের মধ্যে উনি পায়োনিয়ার। তো এই একজন পায়োনিয়ার শিক্ষক আপনাদের কিছুক্ষণ আগে বাংলা ক্লাসটি নিয়েছে। যদি মনে হয় ক্লাসটি কেমন, সেটা কিছুক্ষণ আগে যে হয়েছে আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন, আর যারা দেখেননি তারা দেখে নিতে পারবেন। ঠিক সবগুলো ক্লাসই আসলে এভাবেই আমাদের এখানে হয়। যারা পেইড কোর্স করছেন তারা অলরেডি, যারা ভর্তি হয়েছেন এখনো ক্লাস শুরু হয়নি, আমরা অল্প কয়েকদিনের মধ্যে শুরু করতে যাচ্ছি। এছাড়া যারা পেইড কোর্সেও আসবেন না তাদের জন্য কিন্তু এরকম ফ্রি সার্ভিস ইনশাআল্লাহ চলতেই থাকবে। তো যাই হোক, যেটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই মুহূর্তে অনেকগুলো সার্কুলার কিন্তু চলমান রয়েছে। গতকালকেও দেখলাম যে আর 2-3টা সার্কুলার আসলো। এরপরে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের দপ্তর, যেটা আর কি, সেখান থেকেও বড় একটি সার্কুলার দেখলাম এসেছে। এছাড়া আরো স্থানীয়, হ্যাঁ ওটাও তো স্থানীয় বা স্থানীয় সরকার আর কি, সেখান থেকে বড় একটি সার্কুলার এসেছে। 9ম গ্রেডের এতগুলো পোস্ট সাধারণত অন্য কোনো কিছুতে থাকে না। এছাড়াও 10ম গ্রেড, 11 গ্রেড, 14 গ্রেড অনেক পোস্ট রয়েছে। আজকে কি গতকালকে আর একটা সার্কুলার হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি সার্কুলার হয়েছে, সেখানেও কিন্তু অনেকগুলো পদ রয়েছে। প্রাইমারির প্রায় 11,000 পোস্ট প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে 4,000, এগুলো তো অনেক আছেই। সেই সাথেও কিন্তু এই পোস্টগুলোতেও মানে অন্যান্য মন্ত্রণালয় সচিবালয়ের যে প্ল্যানিং মিনিস্ট্রির কথা যেটা বললাম, গতকালকে বোধহয় সার্কুলারটা হয়েছে, এখানে একদম ফেয়ারে নিয়োগ হয়। আমার অনেক বন্ধু বান্ধব এখানে ফেয়ারে নিয়োগ পেয়েছে। আমি জানি না শুনতে পাচ্ছে কিনা আমার শ্রদ্ধেয় বন্ধু আব্দুর রশিদ ভাই প্ল্যানিং মিনিস্ট্রিতে আছে। আমার চোখের সামনে দেখলাম কত মানে স্ট্রাগল করলেন এবং ফাইনালি বিনা টাকায় চাকরি পেলেন, বিনা ঘুষে, মানে এই ধরনের কোনো নেগেটিভ সবকিছু বাদ দিয়ে চাকরি পাওয়া যাচ্ছে। তো তাহলে কি বিসিএস এর পাশাপাশি আমরা চেষ্টা করব যে কোনো একটা সরকারি চাকরি যেন দ্রুত হয়ে যায়, এই কারণে আমাদের স্টেপটা নেওয়া। তো আমি কি বলছিলাম যে প্রাইমারির আমরা আপাতত আজকে কি কথা বলবো, ধরেন প্রাইমারি নিয়ে। তো আমার পরামর্শটা হচ্ছে আপনাদের প্রতি, যে প্রাইমারি প্রিপারেশনটা এমন ভাবে নিব যাতে করে আরো কমপক্ষে 2-3টা চাকরি আপনাদের এই প্রিপারেশন থেকে হয়ে যায়। যেমন ধরেন এই যে যেটা কথা বললাম, যে প্ল্যানিং মিনিস্ট্রিতে একটা সার্কুলার হলো, তাই না, প্ল্যানিং এ হলো, অথবা যে কোনো এই সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তরে যে সার্কুলার গুলো হচ্ছে, কমপক্ষে আমি এই মুহূর্তে দেখে আসলাম মানে 16টা অধিদপ্তরে এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তাহলে এই বর্তমানে যে 16টা আছে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। আচ্ছা, প্রয়োজনে আমি আজকেই পেজে আপলোড করে দিচ্ছি কোন 16টা এখন চলছে। এইটা কাভার করবেন, আসতেছে হচ্ছে 19th,
এনটিআরসি, হ্যাঁ, বিশাল বড়, প্রায় 1 লাখ শিক্ষক লাগবে এই 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে। চাকরি হবে না এরকম সম্ভব না যদি একবার আপনি চান। আর কি বলবো বলেন, 19তম নিবন্ধন যেটা আসছে 1 লাখ শিক্ষক লাগবে, কিন্তু আপনার প্রিপারেশন নাই। অথচ আপনি যদি 3টা মাস পড়াশোনা করেন, অন্তত 19তম নিবন্ধনে কিন্তু একটা না একটা হবেই। ধরলাম প্রাইমারি আপনি সর্বোচ্চ চেষ্টা করলেন, আমিও আপনাকে চেষ্টা করলাম, দিন শেষে আমারও মন খারাপ হলো, আপনারও মন খারাপ হলো, ধরে নিচ্ছি আমি যে মন খারাপ হলো, হইল না, কিন্তু এই নিবন্ধন তো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রিয় ভাই, এটা তো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এইবার থেকে নিবন্ধনের মাধ্যমে যে স্কুল বা কলেজের শিক্ষক হতে যাচ্ছেন, আর আগের মতো কিন্তু নাই যে বেতন কম, যথেষ্ট বেতন দিয়েছে। লাস্ট যে আন্দোলনের ফলাফল হিসেবে একটা বাড়ি ভাড়া 15% অ্যাড হলো, সবকিছু মিলিয়ে ভালো একটা বেতন এখন। সো এটা একটা লুক্রেটিভ চাকরি এখন। এরপরে তো 9ম পে স্কেল আসছে, আজকেও দেখলাম যেটা একটা কমিশন সাজেস্ট করেছে, একটা সুপারিশ পাঠিয়েছে, সেটা হলে তো আরো বেতন বেড়ে যাচ্ছে। তো তাহলে সরকারি চাকরি আগামী 6 মাসের মধ্যেই, এনটিআরসি সরকারি না হলেও কিন্তু প্রায় সরকারি বলতে পারি আমরা। তাহলে এই একটা প্রিপারেশন হলো। আর আপনার এনটিআরসি, তারপরে হচ্ছে আপনার মিনিস্ট্রি গুলো, সেই সাথে বিসিএস এর 50% প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। যারা মনে করছেন যে না আমি আসলে বিসিএস ও দিব, আমি তো বিসিএস এর প্রিপারেশন নিব, তাহলে কি বিসিএস এর প্রিপারেশন আর এই আমার এনটিআরসি এর প্রিপারেশন, প্রাইমারি প্রিপারেশন ভিন্ন? একদমই না। আপনি যখন প্রাইমারি প্রিপারেশনটা নেবেন তখন বিসিএস এর আশা করি 50 না হলেও 40% কভার হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ার মতো পড়লে, যদি চাকরি পাওয়ার মতো পড়ি। আর যদি আমাকে কেউ দেখে এখন চ্যালেঞ্জ করে থাকেন আর মুচকি হেসে থাকেন, কি বলে প্রাইমারি প্রিপারেশন কই আর হচ্ছে বিসিএস এর প্রিপারেশন কই, এটা আপনি ভুল জানেন। যদি প্রাইমারি প্রিপারেশনটা কমপ্লিটলি চাকরি পাওয়ার উদ্দেশ্যে নেন, আমি আবারও বলছি, রিপিট করছি, বোল্ড করে বলছি, যদি চাকরি পাওয়ার উদ্দেশ্যে নেন, আমি যেমনটা ভাবে পড়েছিলাম, জামাত পেতেই হবে, 75-এ পরীক্ষা হবে, আমি 70 উপরে পাবো, এটা আমার টার্গেট ছিল। এবার আপনাদের 90-এ পরীক্ষা, আপনার টার্গেট থাকবে 85+ পাবো। এইরকম যদি আগ্রহ নিয়ে পড়াশোনাটা শেষ করেন প্রাইমারির, আমি কথা দিচ্ছি আপনাদের বিসিএস এর 50%-এর কাছাকাছি শেষ হয়ে যাবে, চ্যালেঞ্জ করে বলছি। তাহলে বিসিএস এর অর্ধেক শেষ হয়ে গেল। যদি কেউ প্রাইমারির প্রিপারেশনটা ফুল নিতে পারেন, প্রাইমারিতে জব না হয়, তার 19তম নিবন্ধনে জব হবেই হবে। এখানে কত আছে? 1 লাখ। এই দেখেন যে 1 লাখ, 1 লাখ পোস্ট, এর থেকে আর কি চাই বলেন? 1 লাখ পোস্ট থাকবে আপনার সবকিছু, স্কুল 1, স্কুল 2 এবং কলেজ, এই 3টা পর্যায়ে মিলে প্রায় 1 লাখ থাকবে। অন্তত বেকার থাকবেন না আপনি। একটা মানে বেসরকারি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে বেসরকারি স্কুল অথবা কলেজের লেকচারার হয়ে যেতে পারবেন, কোনো রকম কোনো তদবির ছাড়া, কোনো ঘুষ ছাড়া, কোনো ধরনের রেফারেন্স ছাড়া হচ্ছে। কিন্তু তাহলে কেন আমি এতবার করে বলতেছি যে প্রাইমারির প্রিপারেশনটা একটু ভালো করে নেন, তাহলে আপনার 3টা দিক কভার হয়ে যাচ্ছে, 3টা পাখি আপনার এক গুলিতে মরে যাচ্ছে। তাহলে এবার আসি কিভাবে নিব, এটা নিয়ে ছোট্ট করে আমরা একটু আলোচনা, কারণ সবাই জানে মুখস্থ হয়ে গেছে, চারিদিকে যত কথা হচ্ছে প্রাইমারি নিয়ে মুখস্থ হয়ে গেছে, তবু আরেকটু আমরা দেখি যে কিভাবে কি করলে আরো ভালো প্রিপারেশন হয়। তাহলে এইবার আসি যে প্রাইমারি এইবার যে পরীক্ষা হবে, এখানে টোটাল মার্কস থাকছে 90, এবারই প্রথম। এটা পিএসসি স্ট্যান্ডার্ড, কারণ প্রাইমারিতে যারা প্রধান শিক্ষক হিসেবে অ্যাপ্লাই করেছেন তাদেরও কিন্তু এইবার প্রথম 90 মার্কসের পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা নেবে কে? পাবলিক সার্ভিস কমিশন। সেম এটা যে প্রাইমারি, আমি এটা লিখি যে 90 মার্কস, এটা হচ্ছে প্রধান শিক্ষক প্লাস সহকারী শিক্ষক, উভয়ের জন্য কি এই 90 মার্কস। কিন্তু প্রধান শিক্ষকের 90 মার্কসটা পিএসসি তার
নিজস্ব বলাই থেকে প্রশ্ন তৈরি করবে, ছাপাবে এবং পরীক্ষা নেবে। আর সহকারী শিক্ষকের 90 মার্কসটা নেবে কি অধিদপ্তর। এই অধিদপ্তর তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই 90 মার্কসের পরীক্ষা নেবে। তো এই 90 মার্কস আর ওই 90 মার্কসটা সেম থাকলেও প্রশ্নের ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই একটু হলেও ভিন্ন হবে প্রিয় বন্ধুরা, একটু হলেও ভিন্ন হবে। যদি এই বিষয়ে মানে আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা পেজে যোগাযোগ করবেন, বুঝিয়ে দিব। আপাতত আজকে সহকারী শিক্ষক নিয়ে চিন্তা করি। দেখেন সহকারী শিক্ষক এবার দারুণ একটা মজার বিষয়, সেটা হচ্ছে সিলেবাসটা। বাংলাতে 25 দিয়েছে, ইংলিশে কত দিয়েছে 25। একদম আপনাদের অন্যান্য চাকরি প্রিপারেশন হয়ে যাওয়ার মতো। জিকে তে দিয়েছে 20, আর হচ্ছে সায়েন্স প্লাস আইসিটি আর ম্যাথ, সরি লেখা হলো টি হলো, যাই হোক সায়েন্স আইসিটি ম্যাথে 20, তাহলে কত হলো 90। এই হচ্ছে টোটাল 90। এখন কথা হচ্ছে এই 90 মার্কস এমন ভাবে এবার আপনার সিলেবাসটা দিয়েছে যে এই সিলেবাসটা ফলো করলে আপনার ওই যেটা কথা বললাম যে বিসিএস এর 50% কভার হয়ে যাবে। আর অন্যান্য সরকারি চাকরি যেটার কথা বলছি সেগুলার প্রায় 95%ই কভার হয়ে যাবে, 100%ই বলতে পারি আমি। বাইরের যতটুকু আছে ওগুলা লাগবে না। এই 90 মার্কস এইবারের সিলেবাস, গতবারের সিলেবাস যেটা ছিল প্রাইমারির সেটা যদি থাকতো তাহলে বলতাম যে না ফুল কভার হচ্ছে না, একটু আরো অতিরিক্ত পড়তে হবে। কিন্তু এইবারের সিলেবাস যেটা 90 মার্কসের, এই যেভাবে আমি ডিভাইড করে বললাম, এইভাবে যদি পড়ি তাহলে আমার বিসিএস এর 50% আর অন্যান্য সরকারি চাকরি 100% কভার করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে কিভাবে পড়বো আসেন আমরা এইটা একটু দেখি। যেমন বাংলার ক্ষেত্রে আমি আপনাদের সবসময় যেটা বলি যে কয়েকটা জিনিস আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কোনো ধরনের নিয়ম কানুন ছাড়া সেগুলো মুখস্থ করবেন। আর যে কয়েকটা জিনিস বোঝার আছে সে কয়েকটা জিনিস তো আমাদের শ্রদ্ধেয় নূরে মোস্তফা বাবু স্যার যেভাবে দেখিয়ে দিয়েছেন আজকে উপসর্গ, আজকের একটা ক্লাসে আমি মনে করি যে উপসর্গ থেকে যতগুলো প্রশ্ন আসার কথা পরীক্ষায় সবগুলো কভার করে গিয়েছে আজকের ক্লাসটা। যারা ভিডিওটি দেখেননি ঠিক আমার এই ভিডিওর আগের ভিডিওটিতেই দেখতে পারবেন। উপসর্গ নিয়ে আর কোনো দিন পড়তে হবে না। তো বাংলার যে কয়েকটা টপিক আপনার খুব যত্ন সহকারে শেষ করতে হবে সেটা হচ্ছে উপসর্গ, যেটা আজকে ক্লাস হয়ে গেল। এরপরে আপনার হচ্ছে আপনি এরপরে কোনটা যে বাগধারা, মানে আমি যে কয়েকটা বলবো মুখস্থ। এই যে মুখস্থ কেন উপসর্গটাকে মুখস্থের মধ্যে রাখলাম, কারণ হচ্ছে আজকে বাবু স্যারের ক্লাস করার পরে আপনারা বুঝবেন যে যদি আপনি খাতায় নোট করে নেন সর্বোচ্চ 1 পেজ হবে, সর্বোচ্চ 1 পেজ হবে। কারণ এই স্যারের ক্লাস আমি আমার বিসিএস প্রিলি প্রস্তুতি নেওয়ার সময় এই বাবু স্যারের হাত ধরেই আমি উপসর্গ শিখেছিলাম এবং 1 পেজ আমি নোট করেছিলাম। ওই নোটের বাইরে আর জীবনে কোনোদিন কোথাও উপসর্গ থেকে প্রশ্ন আসেনি। তাহলে 1 পেজ। এইবার ধরেন এই 1 পেজ বাবু স্যার পড়িয়েছে কিন্তু আমি বুঝি নাই, না বুঝলিবে কি একটা পেজই তো ধরেন চায়না ভাষায় লেখা, তাও তো আপনি মুখস্থ করে ফেলতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে একটা পেজ তো আমি এই জন্য মুখস্থের মধ্যে ফেললাম, যদিও মুখস্থ জিনিস না উপসর্গ, কিন্তু 1 পেজ নোটেই যেহেতু হয়ে যাচ্ছে সো সেটা যদি আমি নাও বুঝি তবু ওই পেজ সেখানে আমি এটা উপসর্গটা মুখস্থের মধ্যে রেখেছি। বাংলা 21টি, তারপরে সব মোট কথা আমার যে কয়টা উপসর্গ আছে বাংলা, ফার্সি, সংস্কৃত, এই কয়েকটা আপনার ওই 1 পেজ না অর্ধেক পেজের মধ্যেই শেষ হয়ে যাবে। ছন্দ আকারে দেওয়া আছে, অর্ধেক পেজেই শেষ হয়ে যাবে। সো এটা মুখস্থের মধ্যে রাখবেন, একদম মুখস্থ টু দা পয়েন্টে। এরপরে বাগধারা, এরপরে কি থাকবে আপনার বিপরীতার্থক শব্দ। এগুলো খুব সহজ কিন্তু এগুলাই আপনি ভুলে যাবেন। এরপরে সমার্থক শব্দ, তারপরে এরপরে হচ্ছে এক কথায় প্রকাশ, খুব ইম্পর্টেন্ট। এই কয়টা টপিক আপনার অবশ্যই লিখে রাখবেন, কারণ এই টপিক গুলো যদি আপনি ফুল পড়েন তাহলে বাংলা 50% কভার।
এরপরে আপনার আসবে হচ্ছে ওই যে প্রবাদ, যেটা প্রবাদ প্রবচন, আর আসবে আর হচ্ছে আপনার যে ট্রান্সলেশন যেটাকে বলে। এই কয়েকটা জিনিস হচ্ছে আপনার মুখস্থ, একদম মুখস্থ, কোনো বোঝার দরকার নাই, একদম বোঝার দরকার নাই, শুধুই মুখস্থ। এই কয়েকটা টপিক, এই কয়েকটা টপিক মুখস্থ রাখবেন, আপনার বাংলার জন্য এই যে পেশি শক্তি শক্ত হয়ে যাবে। যে কোনো পরীক্ষায় গেলেই অন্তত চোখ বন্ধ করে বাংলা থেকে এই কয়েকটা টপিক থেকে আপনি 50% মার্কস কভার করবে। আর বাকি 50% মার্কস হচ্ছে আপনার কিসে থেকে আসবে? গ্রামারের কয়েকটা টপিক, যেমন এখানে লিখে দেই সমাস, তারপরে শব্দ, বাক্য, কারক প্লাস সন্ধি। আর যদি আপনি একটা নিতে পারেন সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। আর গুলো দরকার নাই আপনার আপাতত এই মুহূর্তে। এই কয়েকটা টপিক, ওই যে আপনার প্রকৃতি প্রত্যয় যেটা আছে ওইটা যারা সহজ ভাবে বুঝতে পেরেছেন, পড়তে পেরেছেন, তারা আপাতত শেষ করবেন। আর যারা আমার মনে হয় যে এখন পর্যন্ত পড়েননি, তারা আগে এই কয়েকটা টপিক শেষ করে নেবেন। আগে এই কয়েকটা টপিক শেষ করলেন মানে আপনার জান বেঁচে গেল। চাচা আপন প্রাণ বাঁচা, আপনি আগে আপন প্রাণটা বাঁচিয়ে নিলেন এই কয়েকটা টপিক শেষ করে। সুন্দর করে খাতায় তুলে নেবেন। বারবার করে বলছি যে এই কয়েকটা টপিক যদি আপনি ফুল কভার করতে পারেন তাহলে আপনি কনফিডেন্ট। এরপরে যে কয়েকটা টপিক আছে কয়েকটা পড়লে ভালো, না পড়লেও চলবে, মানে পরীক্ষায় চাকরি পাওয়ার মতো মার্কস এই কয়েকটা নিশ্চিত করবে আপনার। কথা দিচ্ছি এই কয়েকটা টপিক যদি বাংলা থেকে শেষ করেন আপনার কভার করবে ইনশাল্লাহ। এরপরে আসি তাহলে ধরেন ইংলিশ নিয়ে। ও আচ্ছা, ওই সাহিত্য অংশ থেকে আমরা 12টা সাহিত্যিকের নাম লিখে দিব, 12 থেকে 14 ম্যাক্সিমাম। এর বাইরে আপনার পড়তে হবে না ইনশাল্লাহ। তাহলে এর বাইরে থেকে বলবেন যে এর বাইরে থেকে কি প্রশ্ন আসে না? আসে, কিন্তু আপনার সেফ জোনে থাকার জন্য। অর্থাৎ আপনার সাহিত্য থেকে যদি 10টা কোশ্চেন আসে, অন্তত 7টা কোশ্চেন ওই 12 জনের মধ্যে থেকে চলে আসবে। তাহলে আপনি সেফ জোন থেকে গেলেন। বাকি 3টা কোশ্চেনের জন্য আমরা পরবর্তীতে আরো বেশি চেষ্টা করব, মানে শর্ট করে করে পড়ার জন্য। বাট 7টা কোশ্চেনের জন্য বা 70% কোশ্চেনের জন্য ওই 12 জন সাহিত্যিক আমরা ফুল পড়ে নিব। ওটা আমি লিখে দিব পরবর্তীতে ওই 12 থেকে 14 জনের লিস্ট। এরপরে ইংলিশের কথা যদি আমরা আসি, ইংলিশে আছে 25 মার্কস। এই 25 মার্কসের জন্য আমরা গ্রামার আর হচ্ছে লিটারেচার। তো লিটারেচার কি করব? লিটারেচারের জন্য আমরা শুধুমাত্র একটা ক্লাস আমরা ফুল যদি করি, দেখবেন যে লিটারেচারে আমাদের 1 থেকে 2 মার্কস সাধারণত আসবে, সেগুলো হয়ে যাবে। লিটারেচারে কি আসবে? ওই 5 থেকে 6টা রাইটার আছে, তার মধ্যে একজন শেক্সপিয়ার, এরপর হচ্ছে আর কি বলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর এরপরে থাকবে হচ্ছে স্যামুয়েল টেলর কলেরিজ, পার্সি বিশি শেলি। আমরা এরকম 7 থেকে 8 জন সিলেক্ট করব, আশা করি ইনশাআল্লাহ। এর মধ্যে থেকেই প্রাইমারির পরীক্ষায় যদি কোনো সাহিত্যের প্রশ্ন এসে থাকে, ইংরেজি সাহিত্যের, তাহলে এই 7-8 জন সাহিত্যিক থেকে চলে আসবে। তাহলে কি ইংরেজি লিটারেচারে নিলাম 7 থেকে 8 জন সাহিত্যিক পড়বো আমরা, তাও খুব বেশি না। এই 7 থেকে 8 জন রাইটারের বিগত সালে যে কয়েকটা প্রশ্ন আসছে, শেক্সপিয়ারের বিগত সালের গুলো, তারপর ওয়ার্ডসওয়ার্থের বিগত সালের গুলো, শেলির বিগত সালের গুলো, তারপর ডব্লিউ.বি. ইয়েটস আমাদের অনেক ইম্পর্টেন্ট, ওনার গুলো, এরকম কয়েকজনেরটা আমরা 7-8 জনেরটা লিটারেচার পড়বো। শেষ, লিটারেচার থেকে বেশি কোশ্চেন আসবে না। আর যেখান থেকে আসবে এই গ্রামার অংশ থেকে, এই জায়গাটা হচ্ছে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এইখানে আবার মুখস্থের জন্য কয়েকটা বিষয় আছে, যেটা এর আগের ক্লাসে বলেছিলাম। যেমন হচ্ছে ধরেন বলে দেই, দেখেন এটা কয়েকটা জিনিস লিখে নেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে আপনার
গ্রুপ ভার্বস, তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নট প্রিপোজিশন, তারপরে আপনার ওয়ান ওয়ার্ড সাবজেক্ট লিখছি, গ্রুপ ভার্বস লিখছি, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখেছি, তারপরে হচ্ছে ইডিয়মস, খুব ইম্পর্টেন্ট। এবং এই ইডিয়মস গুলা আমি যতগুলাই লিখছি সবগুলাই কিভাবে পড়বো, অনলি বিগত সালের গুলো। আর আমি কি লিখছি, মুখস্থ টপিক। এই যেখানে এখানে লিখে দিলাম মুখস্থ টপিক। হ্যাঁ, এগুলা কিন্তু কি মুখস্থ টপিক, বোঝার কোনো বিষয় এর মধ্যে একদম নাই, অনলি মুখস্থ। আচ্ছা, 4টা লিখেছি। এরপরে 5 নম্বরে যদি লিখি তাহলে হচ্ছে ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে স্পেলিং, স্পেলিং খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসবে। তাহলে স্পেলিং কয়টা পড়বো, দুনিয়াতে হাজার হাজার ওয়ার্ড না, শুধু বিগত সালে সরকারি চাকরির পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো, কোনোভাবেই মানে ব্যাংকের গুলোতে যাওয়া যাবে না। আবার বলছি, কারণ ব্যাংকের পরীক্ষার প্রশ্নগুলো সম্পূর্ণ ভিন্ন। ব্যাংকের সাথে কিন্তু কোনো, আমি কিন্তু প্রথম থেকে যতগুলো কথা বলছি একবার ব্যাংকের কথা বলেছি যে আপনাদের এগুলো পড়লে ব্যাংকেরও 20% 50% কাভার হয়ে যাবে, একবারও কিন্তু বলিনি। ব্যাংকের প্রিপারেশনটা সম্পূর্ণ ভিন্ন। আমি কিন্তু ব্যাংক নিয়ে কথা বলছি না, কারণ ব্যাংক নিয়ে আলাদাভাবে জানার ইচ্ছা থাকলে আমার সাথে একটা সেশন হতে পারে বা আমাকে ইনবক্স করতে পারেন। তো ব্যাংকের বিগত সালের যে এই প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু যাওয়া যাবে না। স্পেলিংটা বিশেষ করে একদমই যাওয়া যাবে না। এই স্পেলিং গুলা খুব ইম্পর্টেন্ট। ওই যে কি বলে লেফটেন্যান্ট বানান, লেফটেন্যান্ট বানান আমরা কিভাবে শিখেছিলাম, এই যে হ্যাঁ, মিথ্যা তুমি 10 পিঁপড়া, ফ্লাই ইউ 10 আর কি অ্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া হয়ে গেল লেফটেন্যান্ট বানান। তো এইভাবে যে বানানগুলো, এগুলো আপনার যতগুলো বিগত সালের পরীক্ষায় শুধু সরকারি চাকরি পরীক্ষা এসেছে ব্যাংক বাদে সবগুলো শেষ করবেন। তাহলে স্পেলিংটা শেষ হয়ে গেল। এরপরে কি, সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিম আর কি অ্যানোটোনিম। এই 7টা টপিক শেষ, এই লাকি 7 আপনাদের 7টা টপিক শেষ করলেন, মনে করেন আপনার ইংরেজির 50% শেষ হয়ে গেল, তাও শুধু মুখস্থ দিয়ে। এটাই মানুষ বোঝে না, শুধু গ্রামার পড়ছেই। তারপরে হচ্ছে আপনার ওই কমন মিস্টেক্স পড়ছে, কমন মিস্টেক্স জন্য আলাদা আলাদা বই কিনে নিয়ে আসছে, কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে এসে বলছে চাকরি হচ্ছে না বা ফেল করেছে। কারণ এই মূল জিনিসগুলো তো বুঝতে পারে না যে আমার 7টা টপিক আছে, এই 7টা টপিক শেষ করলে আমার ইংলিশের যে 25 মার্কের মধ্যে 12 মার্ক উঠে যাবে, 12+ আসবে। ট্রাস্ট মি, 12+। আপনার 25 মার্ক আছে না এখানে প্রাইমারিতে বা অন্যান্য এই পরীক্ষাগুলোতে, এই 25-এর মধ্যে 12 উঠে আসবে এই 7টা টপিক থেকে, তাও কারোর কাছে কোনো সাহায্য ছাড়া। আপনি নিজে মুখস্থ করবেন, নিজে পড়বেন, নিজে নোট করবেন, কারো কোনো সাহায্য লাগবে না, আপনি 12+ পাবেন এই কয়টা টপিক থেকে। বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারলে অনেকগুলোতে আবার এটা গিয়ে হিট করবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিগত সালের যদি 200 বা 300 400 আপনার গাইড বইয়ে যাই থাক সবগুলো শেষ করবেন, ঠিক আছে? ও যেহেতু এই কোশ্চেনটা মানে টপিকটা চলেই আসলো, বলে ফেলি যে কোন বই দেখে পড়বো বা কি পড়বো। ভাই, যতটা কমের মধ্যে পারেন যে কোনো, যেমন প্রফেসর প্রকাশনী আছে, এরপরে MP3 আছে, এরপর অগ্রদূত আছে, এগুলো আমার ভালো লাগে এই প্রকাশনীগুলো। যে কোনো এদের যে কোনো একটা বই কিনে, আমার এই 3টা খুব ভালো লাগে, আমি নতুন করে আর দেখি নেই এই মুহূর্তে বাজারে কারা আছে। এই 3টা প্রকাশনীর যে কোনো একটা বই কিনেন, কিনে তার বিগত সালে সবগুলো প্রশ্ন শেষ করেন, আর যে কয়েকটা টপিকের কথা বললাম এগুলো তো একদম তুলোধনা করে ফেলবেন। সেই সাথে গ্রামারের কথা আসলে, গ্রামারের মধ্যে অনলি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, আর হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ, এরপরে হচ্ছে
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আচ্ছা এটা টপিকগুলো একটু লিখে রাখবেন যে খুব বেশি টপিক পড়া যাবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরে আপনার হচ্ছে ন্যারেশনটা পড়ে রাখবেন, অবশ্যই না লাগে গ্রামারের মধ্যে। আর পার্টস অফ স্পিচের মধ্যে বাকিগুলো চলে যায়, পার্টস অফ স্পিচ, তারপরে ভয়েস চেঞ্জ, এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর হচ্ছে ন্যারেশন। এই কয়েকটা টপিক খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, মানে এর মধ্যে কোনো কিছু বাদ রাখা যাবে না। সব পড়ে ফেলছি, সব জানি এই টাইপের, তাহলে এর বাইরে কি ইংলিশ গ্রামার পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে, কিন্তু আমার এই কয়েকটা হচ্ছে যান বাঁচানো ফরজ টাইপের, এই 7টা টপিক। আর এখানে গ্রামারের যে 4-5টা টপিকের কথা বললাম, এই কয়েকটা। আবার ধরেন এই যে আমি পার্টস অফ স্পিচ লিখেছি, আমি আর্টিকেল লিখি না। এখন যদি বলেন যে আর্টিকেল তো পড়তে বলেন নাই, আর্টিকেল কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যেই একটা অংশ হিসেবে আমি রেখেছি। হ্যাঁ, এই কারণে আপনাদের গাইড বই যে আছে না, গাইড বই দেখলে পার্টস অফ স্পিচ চ্যাপ্টারের ভিতরেই সব দেখবেন এইভাবে সাজানো আছে। এই কারণে পার্টস অফ স্পিচটা যেটা, সেটা আপনি ফুল শেষ করবেন, ওইখানে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় নাই, পার্টস অফ স্পিচ পুরোটা শেষ করবেন। করলে তাহলে আপনার এই 7টা মুখস্থের টপিক শেষ হয়ে গেল, আর বোঝার থেকে এই 4-5টা টপিক শেষ হয়ে গেল। আপনার ইংলিশ গ্রামারে 25-এর মধ্যে ইনশাল্লাহ 20 কভার করবে, আর বাকি 5 যে আছে সেটা নিয়ে বাইরের টপিক গুলো আমরা পড়বো। এই হচ্ছে আমাদের বাংলা এবং ইংলিশের প্রিপারেশনের একটা জিস্ট আপনাদের বলছি। এরপরে জিকের প্রিপারেশন আর ম্যাথের প্রিপারেশন নিয়েও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু কি আপনাদের হলে ভালো হয়, কোন জায়গাটাতে আপনারা দুর্বলতা ফিল করছেন, বা কি প্রিপারেশন আপনাদের এই মুহূর্তে জরুরি ভাবে দরকার, মানে কোন সাবজেক্টে, সেটা একটু আমাকে জানাতে হবে কমেন্টে। যদি আমাকে এই কমেন্টে জানান, হয়তো অনেকে এটা কি করবেন, আমার ভিডিওটা স্ক্রল করে উপরের দিকে চলে যাবেন, সেটা করেন না। এটা না করে একটু কিছু লিখেন যে আমার আসলে এটা দরকার বা এখানে প্রবলেম হচ্ছে, দেখেন আমি কিভাবে আপনার সলিউশনটা করি। হয়তো ভাবতেছেন যে লিখে দেবো, এখন রিপ্লাই কিছু আসবে না, না, আপনি শুধু লিখেন না, দেখেন আমি আপনাকে রিচ করি কি করি না, এটা একবার পরীক্ষা করে দেখেন যে আমি আপনাকে রিচ করি কিনা, শুধু একবার লিখে দেখেন। আমি আগামীকালকে আপনাদের সাথে আসবো একটু আরো বিস্তারিত নিয়ে, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসবো আগামীকালকে, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, ম্যাথ হতে পারে, এই 3টার যে কোনো একটা নিয়ে কোনটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা যায় এবং তার বিগত সালের প্রশ্নগুলো শেষ করা যায়, সেটা নিয়ে আগামীকালকে একটা কথা বলবো। যেমন ধরেন যদি ম্যাথ নিয়ে হয়, তাহলে গণিতের যে কয়েকটা টপিক আমার সব থেকে পছন্দের। কেন সব থেকে পছন্দের? আমি গণিত ভালোবাসি না, বিষয়টা তা না, কোন টপিকগুলো থেকে মূলত বেশি বেশি প্রশ্ন আসে এবং পারা যায় বেশি, ওইগুলো টপিকগুলো নিয়ে ধরেন কালকে একটা তাহলে সেশন করলাম। অথবা ইংলিশ নিয়ে, যেমন ইংলিশের আমি এই মুখস্থ যে টপিক 7টা লিখলাম, এই কয়েকটা একদম ডিপে ঢুকে যাব, দরকার হলে আপনাদেরকে ক্লাসে এখানে পড়িয়ে মুখস্থ করিয়ে দিব, এরকম হতে পারে। তাহলে বাংলা নিব নাকি ইংলিশ নাকি গণিত, কোনটা নিলে ভালো হয় এটা একটু আমাকে কমেন্টে জানাবেন। তাহলে কালকে আমরা ওইটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আর নিয়োগ সংক্রান্ত, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যে কোনো কথা থাকলে সেটা লিখবেন। আগামীকালকে 21 তারিখ শেষ হতে যাচ্ছে আপনাদের প্রথম ধাপের অ্যাপ্লাই। কারা কিভাবে অ্যাপ্লাই করলেন আমি জানি না, আমি বেশ কয়েকজন আমাকে নক করেছিল, আমি চেষ্টা করেছি তাদের সমাধান করে দেওয়ার। যেমন একটা জিনিস আমি অনেকেরই ভুল পেয়েছি, যে যাদের বিয়ে হয়েছে তারা কি করেন, ওই স্থায়ী অ্যাড্রেস দিচ্ছেন স্বামীর বাড়িটা, কিন্তু ওখানে কেয়ার অফ হচ্ছে তার বাবার নামটা। এটা কিন্তু একটা ভুল। এই ভুলের কারণে খুব মাসুল দিতে হবে না, তবে যদি ঝামেলায় পড়ে যান তাহলে মাসুল দিতে হবে কোনোভাবে। আমি এর আগে দেখেছিলাম এই ঝামেলায় পড়ে অনেকেই পরবর্তীতে সমস্যা ফেস করেছে। অন্য কোনো সমস্যা না থাকলে এটা পার পেয়ে যাবেন, বাট অন্য কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার নিয়োগে, তাহলে তখন এটা আবার ধরে বসবে যে আপনার এরকম কেন। তো যার কারণে যারা এখনো পেমেন্ট করেন নাই এবং বিয়ে হয়েছে, চেষ্টা করবেন স্বামীর অ্যাড্রেসটা যখন দিচ্ছেন সেখানে কেয়ার অফটা অবশ্যই আপনার হাজবেন্ডের নাম দেবেন, বাবার নাম না। বাবার নাম তো উপরে দিয়েছেনই, এই আর কি। তো এই বড় একটা নিয়োগ, ইনশাল্লাহ 14,000-এর মধ্যে কমপক্ষে কয়েকশো স্টুডেন্ট রূপান্তর থেকে চাকরি পাবে। আজকে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু যেদিন রেজাল্টটা দিয়ে দিবে সেদিন ইনশাল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে একের পর এক সফলতার গল্প আমরা বলবো। এটা থাকবে আপনাদের জন্য টুইস্ট, এটা থাকবে আপনাদের জন্য সারপ্রাইজ। তো যারা চিন্তা করছেন যে কিভাবে কি করব, তারা আমার সাথে বা আমাদের পেজের সাথে যোগাযোগ করবেন। আর যদি কেউ মনে করেন যে না আমাদের এই সিগনেচার ব্যাচ যেটা আছে, সিগনেচার ব্যাচ, তো সেই ব্যাচে যদি ভর্তি হতে চান
তাহলে আমি আপনাদেরকে বলবো, সময় খুব কম, আমরা আগামী 2-3 দিনের মধ্যে হয়তো ক্লাস শুরু করব। তো আপনারা এই সিগনেচার ব্যাচ, আমাদের সব থেকে লুক্রেটিভ ব্যাচ, এই ব্যাচ মাত্র কোর্স ফি মাত্র 4,000 টাকা। আপনি চাইলে ভেঙে ভেঙে দিতে পারেন। যদি মনে হয় যে আমার কাছে 1,000 টাকা আছে, 500 টাকা আছে, আপনি তাও দিবেন, কিন্তু সেটা এতটুকু শর্ত থাকবে, আপনার যেদিন টাকা হবে সেদিন পেমেন্ট করবেন। যদি এখান থেকে আপনার কাছে টাকা না থাকে, চাকরি হওয়ার পরে পেমেন্ট করবেন, এর বাকির খাতায় লেখা থাকবে। আমরা টাকার উদ্দেশ্যে পড়াই না, আমরা একটা চাকরি পাবেন, এটা আমরা একটা নিউজ হবে, এই আশা থেকে আমরা আসলে পড়াই। কারণ এটা আমাদের মেইন প্রতিষ্ঠান না, আমাদের এখান থেকে ইনকাম করাটা মেইন উদ্দেশ্য না। তো যাই হোক, যাদের কাছে টাকা নাই, 500টা টাকাও আছে, তারা অন্তত রূপান্তরের এই ইনবক্স করবেন যে আমার কাছে 500 টাকা আছে, আমাকে সিগনেচার ব্যাচ, মানে সব থেকে প্রিমিয়াম ব্যাচ, যেখান থেকে আমরা অন্তত 50% স্টুডেন্টদেরকে চাকরি নিশ্চিত করব বলে মানে এই মুহূর্তে আশা করছি। আমরা অপটিমিস্টিক যে এই ব্যাচ থেকে অন্তত 50% ছেলে মেয়ে চাকরি নিশ্চিত করব যারা আমাদের সাথে থাকবে। সিগনেচার ব্যাচে আসতে পারেন, 500 টাকা দিয়ে হলে আপনি এনরোল করতে পারেন, পরে যেদিন টাকা হয় সেদিন দিবেন, আর যে ক্লাস ভালো না লাগে তখনও তো চলে যাবেন। সবাইকে সিগনেচার ব্যাচে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।